ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা হবে আমাদের জুডিশিয়ারি পার্টের উপরে। জুডিশিয়ারি বলতে আপকামিং তোমরা যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, ডিআরডাব্লিউ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টের পরীক্ষা বসছ, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তাছাড়াও জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর এবং ফায়ার সার্ভিস পরীক্ষাও যারা বসছো জেল পুলিশের, তোমাদের জন্য ক্লাসটা কাজে আসবে। কেন? জুডিশিয়ারি সিস্টেম বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের পরীক্ষাও কিন্তু প্রশ্ন আসে। আমরা এর আগে 5টি ক্লাস করিয়ে নিয়েছি, ভালো করে শুনো। জুডিশিয়ারির উপরে আমরা ডিটেলস ডিসকাসে 5টি ক্লাস করিয়েছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 6। 5টি ক্লাসের পরে যদিও একটু গ্যাপ গিয়েছে, আমরা অন্যান্য ক্লাস করিয়েছি। আগের 5টি ক্লাস যদি তোমরা না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট রয়েছে, অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা আলোচনা করব হাইকোর্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের জুডিশিয়ারি সিস্টেমের যে হাইকোর্ট রয়েছে, সেই হাইকোর্টের উপরে যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কেন তোমরা হাইকোর্টের পরীক্ষায় বসতে যাচ্ছ, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে ডিটেলস আমরা আলোচনা করে দিতে চেষ্টা করবো। আশা করি ক্লাস থেকে তোমরা কিছু একটা জানতে পারবে বা শিখতে পারবে। চলো ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা হাইকোর্টের ডিআরডাব্লিউ, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি পিওন, ফায়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি, তোমার টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে, ভালো রেসপন্স পাবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে তোমাকে বলতে পারি। যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো, এখানে রয়েছে স্ক্রিনের মধ্যে 9612998930, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। ঠিক আছে, চলো ক্লাসটা আমরা শুরু করছি। দেখো, যেহেতু আমরা এই ক্লাসটা আমরা বেসিক হাইকোর্টের উপরে শুরু করছি, একটু বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে দিই। যদিও তোমরা জানো এই ধরনের ক্লাস আগে আমরা করিয়েছি। যে জুডিশিয়ারি সিস্টেম, অ্যাকচুয়ালি আমাদের যে ভারতবর্ষের যে জুডিশিয়ারি সিস্টেম বা বিচার যে ব্যবস্থা, সেটাকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে। 3টি ভাগ কী কী? 3টি ভাগ হলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবঅর্ডিনারি কোর্ট, মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট। ভারতের বিচার ব্যবস্থাকে এই 3টি স্তরে বা 3টি ভাগে ভাগ করা হয়েছে। এখন কথা হলো যে দাদা, সুপ্রিম কোর্টে কোন কোন খাতে বিচার হয়ে থাকে, হাইকোর্টে কোন কোন খাতে বিচার হয়ে থাকে এবং ডিস্ট্রিক্ট কোর্টে কোন কোন খাতে কোন কন্ডিশনে বিচার হয়ে থাকে, এটা আমাদের প্রাইমারিলি একটু আইডিয়া আমাদের জানতে হবে। তারপরে আমরা যখন এমসিকিউ সলভ করব, আমাদের এমসিকিউটা নিজে থেকে আমি সলভ করতে পারবো, একদম ইজি হয়ে যাবে। তাহলে প্রথমত তোমরা জেনে নাও, আশা করি তোমরা জানো বা জানবে, কারণ এই ধরনের ক্লাস জুডিশিয়ারির উপরে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এক্সামের আগেও আমি ক্লাস করিয়েছি। যারা আমাদের পুরোনো স্টুডেন্ট, আমাদের ক্লাস করেছো, রেগুলার করো, তোমরা অবশ্যই জানবে, তোমাদের কাছে নতুন কিছু না। দেখো, আমরা সকলেই যখন যে কোনো একটা সমস্যার ফেস হই বা সমস্যার সম্মুখীন হই, তখন কিন্তু আমরা মানে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করি বা কেসদের জন্য কোর্টে আমরা দৌড়াদৌড়ি করি। তখন প্রথম অবস্থায় আমরা কিন্তু সুপ্রিম কোর্টও আমাদের গেলে হবে না, হাইকোর্টও গেলে হবে না, প্রথমে আমাদেরকে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে। বুঝতে পারছো? ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আমার আপিল করতে হবে। ধরো আমার উপরে কোনো কেউ অন্যায় কিছু করলো, তখন কিন্তু আমাকে ডাইরেক্ট যদি আমি কোর্টে যেতে চাই, তাহলে কিন্তু আমাকে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে, মনে রাখবে। না কি আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো, না কি আমি হাইকোর্টে যেতে পারবো। হ্যাঁ, সুপ্রিম কোর্টে যেতে পারবো, হাইকোর্টে যেতে পারবো, এটার মধ্যে কন্ডিশন রয়েছে। কী কন্ডিশন রয়েছে সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগুচ্ছি, তোমরা নিজে থেকে বুঝতে পারবে। তাহলে এটা জেনে নাও, প্রথম যখন আমাদের কোনো সমস্যায় আমরা পড়ি বা আমাদের উপরে কেউ অন্যায় করে, তখন আমরা ডাইরেক্টলি ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে আপিল করব বা ওই ব্যক্তি বিশেষের এগনেস্টে আমরা আপিল করব বা যাই কিছু করব ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে করব। বুঝতে পারছো? তারপরে ধরো আমি একটা কোনো মোকদ্দমা করলাম ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে, একটু বুঝতে চেষ্টা করো। এটা মানে
তোমার সামাজিক জীবনেও তোমার এটা কাজে আসবে, তোমার এটা ব্যক্তিগত সামাজিক জীবনেও কিন্তু এটা কাজে আসবে। হ্যাঁ, একটু নলেজেবল থিংস আশা করি তোমরা সকলেই জানো, তারপরে একটু জাস্ট আমি ডিসকাস করছি, খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেই কারণে একটু মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে শুনে নাও। চলো তাহলে কি বললাম, ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন আমি আপিল করলাম তখন ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নিশ্চয়ই আমাকে ফিডব্যাক বা রায় কিছু একটা জানাবে, এই তো। ডিস্ট্রিক্ট কোর্ট ধরো আমাকে এই রায়টা দিয়েছে, বা এই যে আপিল করছি আপিলের এগেনিস্টে আমাকে এই রায় দিয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট, কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের যে রায় দিয়েছে সেটাতে আমি খুশি না, আমি স্যাটিসফাইড না। ডিস্ট্রিক্ট কোর্টের রায়টা আমার কাছে জায়েজ মনে হয়েছে না, যে ডিস্ট্রিক্ট কোর্ট মানে আমার সঙ্গে অন্যায় করেছে বা যে কিছু করেছে ডিস্ট্রিক্ট কোর্ট এটা রায় দিয়েছে, না আমার এটা মানে মনের সঙ্গে আমার মিল নেই, বা আমার এটা রায়টা আমার পছন্দ হয়েছে না। ঠিক আছে, তাহলে আমি কি করব? তাহলে আমরা করব নেক্সট স্টেপ, আমরা হাইকোর্টে আপিল করতে পারবো। ডিস্ট্রিক্ট কোর্টের যে রায় দিয়েছে সেই সিটটা নিয়ে আমরা হাইকোর্টে আপিল করতে পারি, কিন্তু আমি ডিস্ট্রিক্ট কোর্টে না গিয়ে ডাইরেক্ট হাইকোর্টে যেতে পারি না। যেতে পারি, কন্ডিশন আছে, বলবো পরে। তাহলে আমরা বুঝতে পারছো ডিস্ট্রিক্ট কোর্টের যে রায়টা দিয়েছে সেই সিটটা নিয়ে আমার যদি আমি স্যাটিসফাইড না হই তাহলে আমি হাইকোর্টে আপিল করতে পারি। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তো হাইকোর্টে ধরো হাইকোর্টে আপিল করলাম, হাইকোর্টও তো যে কোনো একটা রায় দিল, হাইকোর্টের রায়ও ধরো আমি মানে স্যাটিসফাইড না, আমার যুক্তিসম্মত আমার মনে হলো না, তাহলে কি করব? সেই রেফারেন্স নিয়ে আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারি। মানে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, ডাইরেক্ট আমি কখনো হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারবো না, স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে। এতটুকু তো বুঝতে পারলে? হ্যাঁ, তবে সুপ্রিম কোর্টও তো কিছু একটা রায় দেবে, তবে এটা মাথায় রাখবে যে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটাই আমাদের মানতে বাধ্য হবে, বা মানতে আমরা বাধ্য, কারণ জুডিশিয়ারি সিস্টেমের সর্বোচ্চ কোর্ট হলো সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? সেই কারণে দেখবে সুপ্রিম কোর্ট যখন কোনো একটা মোকদ্দমা চলে বা যে কোনো একটা রায় দেয় পুরা দুনিয়া কান খাড়া হয়ে যায় দুনিয়ার, কারণ সুপ্রিম কোর্ট তো অল ইন অল, সর্বে সর্বা। তো সুপ্রিম কোর্ট যেহেতু এই রায় দিয়ে দিয়েছে সুতরাং এটা মানতে বাধ্য। আমি হাইকোর্ট একটা রায় দিল, আমি এটা মানলাম না, আমি এগেনিস্টে আবার সুপ্রিম কোর্টে চলে গেলাম, ঠিক না? আমার হাতে সময় রয়েছে বা আমি এটাকে ডিনে করে সুপ্রিম কোর্টে গেলাম, বাট সুপ্রিম কোর্ট যখন রায় দিল তখন তো আমাকে মানতে বাধ্য, কেন সর্বে সর্বা হলো সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি সিস্টেমের, আর কোথাও যাওয়ার আমার রাস্তা নেই। সুতরাং সুপ্রিম কোর্টের রায় হলো বিচার ব্যবস্থার শেষ কথা। আশা করি জুডিশিয়ারির যে সিস্টেমটা কিভাবে আপিল করতে হয়, কিভাবে চলে, আশা করি তোমরা বুঝতে পারছো। একদম নিজের ভাষা সুন্দরভাবে আমি বোঝাতে চেষ্টা করছি, আশা করি তুমি বুঝতে পেরেছো। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হলো, আমি তো বললাম যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যাওয়া যায় না, বললাম না? মাঝখান দিয়ে তোমাদেরকে বলে দিয়েছি না যে একটা কন্ডিশন আছে, কিছু কন্ডিশনে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টও যাওয়া যায়। এখন কোন কন্ডিশনে যাওয়া যায়? একদম বেসিক, মানে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, এগুলি প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষায় আসবে। চলো আমরা প্রশ্ন সলভ করব। তাহলে তোমরা মাথায় গেঁথে নাও বা মনে রাখো যে ডাইরেক্ট কখনো সুপ্রিম কোর্টে কেস করা যায় না, আমি তোমাদেরকে বলছি। তবে কেউ যদি আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেয়, আমাদের বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে, তাই তো? এই যে 6টি মৌলিক অধিকারের উপর যদি কেউ ব্যাঘাত ঘটায় বা আমাদের মৌলিক অধিকারগুলো কেউ হরণ করে নিচ্ছে, তাহলে আমরা সুপ্রিম কোর্টে সরাসরি আপিল করতে পারবো। এটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 32-তে রয়েছে। ক্লিয়ার? আশা করি আর কখনো ভুলবে না। সুপ্রিম কোর্টে কোন কন্ডিশনে যাওয়া যায়, ডাইরেক্ট আপিল করা যায়? বুঝতে পারছো? আমাদের যে 6টি ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারকে যদি কেউ হরণ করে তাহলে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি আর্টিকেল
3(2)তে এটা মেনশন রয়েছে। পরীক্ষা আসবে যে মৌলিক অধিকার সুপ্রিম কোর্টে কখন কোন আর্টিকেলের আওতায় মৌলিক অধিকার হরণে সুপ্রিম কোর্টে আপিল করা যায়, আর্টিকেল 32 পরীক্ষায় আসবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাছাড়া বললাম যে হাইকোর্টে কখন আপিল করা যায়, হাইকোর্টে আপিল করা যায় আর্টিকেল 226, ঠিক আছে, আর্টিকেল 226 দ্বারা মেনশন রয়েছে যদি কেউ মৌলিক অধিকারকে হরণ করে তাহলে কিন্তু তুমি আর্টিকেল 226-এর আওতায় তুমি হাইকোর্টে আপিল করতে পারো। সেম কন্ডিশনে হাইকোর্টও ডাইরেক্ট আপিল করা যায়, সুপ্রিম কোর্টও ডাইরেক্ট আপিল করা যায়। আশা করি বুঝতে পারছো, কোনো ডাউট নেই। এর উপর যদি যে কোনোভাবে যে কোনো কোশ্চেন আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে, এতটুকু আমি বিশ্বাসী। চলো এখন আমরা যে টপিকগুলো তোমাদেরকে আমি এখন পড়ালাম ডিটেলস, এটার উপরে কী কী এমসিকিউ হতে পারে একটু আমরা সলভ করে নিই, দেখবে তোমরা নিজে থেকেই এমসিকিউগুলি সলভ করে নিতে পারবে। ক্লিয়ার? চলো প্রথম কোশ্চেনটা আমি কী রেখেছি দেখো, রাজ্যের বিচার ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলো কে? আনসার করো সকলেই, কমেন্টস করো, সকলেই পারবে, যেভাবে ডিসকাস করেছি সকলেই পারবে। কে? আনসার করো। সুপ্রিম কোর্ট না হাইকোর্ট না ডিস্ট্রিক্ট কোর্ট না কোনোটি নয়? ইয়েস, হাইকোর্ট। কি বলেছে? রাজ্যের বলেছে। তো এখানে কিন্তু রাজ্যের যে কোনো একটি স্টেটের বলেছে, স্টেটের মধ্যে হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টেই হয়ে থাকে, তাহলে হাইকোর্ট। অনেকে কনফিউজড হয়ে গেছো, তুমি যারা দেখছো অনেকে তো তুমি কনফিউজড হয়ে গেছো, সুপ্রিম কোর্ট ভেবে নিয়েছো বা আনসার করে দিয়েছো। না না, সুপ্রিম কোর্টও হবে না, কোশ্চেনটা ভালো করে পড়ো। রাজ্যের বলেছে, এই জায়গাতে তোমরা কিন্তু কনফিউজড হও, ঠিক আছে? নি তোমাদের মনে তোমরা সুপ্রিম কোর্ট মাথায় এসে পড়েছে না? ইয়েস, এমনটা হয়, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি এমনটা হয়। এখানে রাজ্যের বলেছে, সুতরাং হাইকোর্ট হবে সঠিক উত্তর। ঠিক আছে? চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট, এগুলো ভালো করে তোমরা করো, ঠিক আছে? আর আমরা যে নোটস তোমাদেরকে দিয়েছি জুডিশিয়ারি পার্ট যেগুলো, সব কিছু কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? সব কিছু রয়েছে, তোমরা একটু দেখবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কবে? ভারতের প্রথম হাইকোর্ট কবে গঠন করা হয়? কী হবে সঠিক উত্তর? 1861, 1862, 1863, 1864। কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হবে 1862। অপশন বি হবে সঠিক উত্তর। 1862 খ্রিস্টাব্দে ভারতের মধ্যে প্রথম হাইকোর্ট গঠন করা হয়। তাহলে ভারতের মধ্যে প্রথম হাইকোর্ট গঠন করা হয়, ভারতেও 28টা রাজ্য রয়েছে, তাহলে কোন রাজ্যে হাইকোর্ট প্রথম গঠন করা হয়? অটোমেটিক মাথায় আসছে, ইয়েস, 1962 খ্রিস্টাব্দে, সরি 1862 খ্রিস্টাব্দে কলকাতা প্রথম হাইকোর্ট গঠন করা হয়। কলকাতা, ঠিক আছে? একসঙ্গে 1962 সালেই 3 জায়গায় হাইকোর্ট একসঙ্গে করা হয়েছিল। কি? কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই। কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই একই সঙ্গে 3টি রাজ্যে হাইকোর্ট গঠন করা হয়েছিল প্রথম 1862। এর মধ্যে কলকাতা হাইকোর্ট প্রথম কাজ শুরু করেছিল, সেই কারণে আমাদের সঠিক উত্তর হবে, কোন হাইকোর্ট প্রথম যদি বলা হয় তাহলে কলকাতা হাইকোর্ট হবে, না কি মাদ্রাজ হবে, না কি মুম্বাই হবে। একই ইয়ারে করেছিল, বাট তার মধ্যেও কলকাতাকে প্রথমে শুরু করা হয়েছিল, সেই কারণে এই কোশ্চেনটার উত্তর ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কোথায়? কলকাতায় 1862 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? কোনো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জুডিশিয়ারির উপরে এই ধরনের কোশ্চেন। দেখো, হাইকোর্টের উপরে যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে এখন করিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব সুপ্রিম কোর্টের উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য। ক্লিয়ার? চলো 3 নম্বর কোশ্চেনটা দেখো, কি বলা হয়েছে? ভারতে সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কোথায়? ভারতে সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কোথায়? এক্ষুনি আমি বললাম, 2 নম্বর কোশ্চেন আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি, সুতরাং আর কিছু আলোচনা করতে হবে না। আনসার করো সকলেই, কমেন্টস করো। কোথায়? মুম্বাই, মাদ্রাজ, এলাহাবাদ আর কলকাতা। এক্ষুনি তো আমি বলে দিলাম কোথায়, কলকাতা, ঠিক না? কলকাতা, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে? এই যে হাইকোর্ট গঠন করা হয় সেটারও তো কোনো একটা নিয়ম রয়েছে,
অ্যাকচুয়ালি সেটা হলো 1861 সালের ভারতীয় হাইকোর্ট যে গঠন করা হয় সেটা হাইকোর্ট অধিনিয়ম একটি মানে আইন পাশ করা হয়, অধিনিয়ম একটি আইন পাশ করা হয়, যার ভিত্তিতে 1862 সালে প্রথম 3 জায়গায় যেমন মুম্বাই, মাদ্রাজ এবং কলকাতায় হাইকোর্ট গঠন করা হয়। কোন নিয়মের অধীনে? 1861 হাইকোর্ট অধিনিয়মের অধীনে, মানে হাইকোর্টের উপর একটা অধিনিয়ম পাশ করা হয় 1861 সালে। মানে হাইকোর্ট গঠন বা হাইকোর্টের জাজ, হ্যাঁ, হাইকোর্টের যে কীভাবে করসপন্ডেন্স কীভাবে চলবে সব কিছু মিলে একটি অধিনিয়ম, একটি মানে কানুন, মানে একটি নিয়ম পাস করা হয় 1861 সালে। সেই নিয়মের ভিত্তিতে 1862 সালে এই 3 জায়গায় হাইকোর্ট গঠন করা হয়। ক্লিয়ার? আর এর মধ্যে কলকাতা প্রথম গঠন করা হয়। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তোমাদের আরেকটি কোশ্চেন পরীক্ষায় আসে যে, আচ্ছা আমি মোলটা অফ করে নি, সেখানে ফোন আসছে, দেখো। আচ্ছা, আরেকটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, যেমন কি বললাম এই কলকাতা, ঠিক না, কলকাতা এই হাইকোর্ট। আচ্ছা, কোশ্চেনটা কি আসে, যেমন প্রথম যখন ভারতের মানে কলকাতা হাইকোর্ট গঠন করা হয়েছিল, প্রথম হাইকোর্ট যখন গঠন করা হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। যখন ভারতের প্রথম হাইকোর্ট গঠন করা হয়েছে বা কলকাতা হাইকোর্ট যখন গঠন করা হয়েছে, যে কোনোভাবে আসতে পারে, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? পরীক্ষায় আসে, তখন তোমরা বলবে লর্ড কেনিন। কেনিন, ঠিক আছে, লর্ড কেনিন। লর্ড কেনিন কে ছিলেন? লর্ড কেনিন ছিলেন ভারতের ভাইসরয় যখন কলকাতা হাইকোর্ট গঠন করা হয়েছিল ওই সময়ে। ঠিক আছে, 1862 সময়ে ডিউরেশনে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কেনিন। তখনই কিন্তু ভারতের প্রথম হাইকোর্ট গঠন করা হয়েছিল। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। ও 4 নম্বর কোশ্চেনটা তো মিস হয়ে গেছে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? ভারতের সবচেয়ে, ওই তো সেম কোশ্চেনই তো, ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কোনটা? কলকাতা। তো ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? সেমই, কলকাতা হবে। ঠিক না, সেম কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দেওয়া হয়েছে, যাই হোক কলকাতা। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ভারতের মধ্যে আমরা জানি প্রায় বর্তমানে সবগুলো রাজ্যে হাইকোর্ট রয়েছে, একটা না দুটা রাজ্যে নেই। যাই হোক, তাহলে ভারতের আর্টিকেলে এটা মেনশন রয়েছে যে প্রত্যেকটি রাজ্যে একটি করে ইন্ডিভিজুয়াল হাইকোর্ট হবে। বর্তমানে আমাদের ত্রিপুরা 2013 সালে হাইকোর্ট গঠন করা হয়েছে, যদিও এর আগে মানে গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে মানে চলতো কাজকর্ম, কিন্তু 2013 সালে ভারতে ত্রিপুরাতে প্রথম হাইকোর্ট গঠন করা হয়েছে। ঠিক না, এইভাবে মানে ওই কোন আর্টিকেলে বলা হয়েছে যে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকা প্রয়োজন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 214, মানে 214-তে, আর্টিকেল 214-তে মেনশন রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আর্টিকেল 214-র পার্ট নাম্বার 6 এটা, হ্যাঁ, পার্ট নাম্বার 6-এ হাইকোর্টের এই মানে অ্যাকচুয়ালি হাইকোর্ট সম্বন্ধেই বলা রয়েছে। আর্টিকেল 214 পার্ট নাম্বার 6-এ হাইকোর্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে বা হাইকোর্ট সম্বন্ধে বলা হয়েছে। সুতরাং আর্টিকেল 6-এই এই আর্টিকেল 214 আর্টিকেল 6-এ এটা মেনশন রয়েছে। ঠিক আছে, একটি করে হাইকোর্ট থাকবে। আর আর্টিকেলের 214 থেকে 231 যতগুলো ধারা রয়েছে সব কিছুর মধ্যে হাইকোর্ট সম্বন্ধে মেনশন করা রয়েছে। ঠিক আছে, বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতিকে, যেটা চিফ জাস্টিস অফ হাইকোর্ট, নিয়োগ করে কে? হাইকোর্টের যে প্রধান জাস্টিস, চিফ জাস্টিস, মানে ধরো ত্রিপুরা হাইকোর্ট বলো, ক্যালকাটা হাইকোর্ট বলো, মাদ্রাজ হাইকোর্ট বলো, যেখানকার হাইকোর্টই হোক, হাইকোর্টের যে চিফ জাস্টিসকে কে নিয়োগ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সংসদ নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন, প্রধানমন্ত্রী নিয়োগ করেন, না রাজ্যপাল নিয়োগ করেন? কে নিয়োগ করেন হাইকোর্টের প্রধান বিচারপতিকে? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। অ্যাকচুয়ালি হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়োগ করেন। অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি তো ডাইরেক্ট মানে রাষ্ট্রপতি কি জানেন যে ওই রাজ্যের কোন জাজ যে
বেসিক্যালি হাইকোর্টের কোন জাজ বা কে আইন কানুন সম্বন্ধে পারদর্শী বা হাইকোর্টের চিফ জাস্টিস হওয়ার উপযুক্ত। রাষ্ট্রপতি তো কেউকে ডাইরেক্ট চিনেন না, তাহলে এটা কার সহায়তা নিয়ে করেন? সেই রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপালের সহায়তা নিয়ে রাষ্ট্রপতি ওই রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়োগ করেন। অ্যাকচুয়ালি রাজ্যপাল কী জিনিস কি মানে দেখেন ভালো করে, কোন ব্যক্তি মানে আইন কানুন সম্বন্ধে দক্ষ বা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছর করতে হয় বা ডিস্ট্রিক্ট কোর্টের হলো 10 বছর করতে হয়, এমন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো ফুলফিল থাকার পরেই যে নাকি আইন কানুনে পারদর্শী, ওনাকেই ওই রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে নিয়োগ করা হয় রাষ্ট্রপতি এবং রাজ্যপাল মিলি। তো বেসিক্যালি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন হেল্প অফ গভর্নর, মানে ওই সেম স্টেটেরই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? এই তো এক্ষুনি যেটা আমি ডিসকাস করে দিলাম সেম। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সেই রাজ্যের রাজ্যপাল। হ্যাঁ, সেই রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকেও পরামর্শ নেন। ঠিক আছে, নিয়ে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? অ্যাকচুয়ালি হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই রাজ্যের রাজ্যপালেই শপথ গ্রহণ করায়। ঠিক আছে, রাজ্যপালই শপথ গ্রহণ করায়। ওকে, আচ্ছা 10 নম্বর কোশ্চেন দেখো, হাইকোর্টের বিচারপতিরা অবসর নেন কত বছর বয়সে? ভেরি ইম্পর্টেন্ট, হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে রিটায়ারমেন্ট নেন, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে রিটায়ারমেন্ট নেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, তাহলে হাইকোর্টের বিচারপতি অবসর নেন কত বছর বয়সে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 62 বছর হবে। হ্যাঁ, 62 বছর বয়সে হাইকোর্টের প্রধান বিচারপতি অবসর নেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা, এখান থেকে তোমাদের আরও কিছু কোশ্চেন আসতে পারে, যেমন আমি তো আলোচনা করলাম না, হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? বললাম রাজ্যপাল এবং রাষ্ট্রপতি শপথ গ্রহণ করা উইথ হেল্প অফ রাজ্যপাল এবং মানে সেই রাজ্যেরই এই রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সহায়তা নিয়ে রাষ্ট্রপতি মানে শপথ গ্রহণ, রাষ্ট্রপতি তোমার নিয়োগ করে থাকে। ঠিক না? আচ্ছা, নিয়োগ করে থাকে এবং শপথ গ্রহণ করায়কে রাজ্যপাল শপথ গ্রহণ করায়। ঠিক না? আচ্ছা, তাছাড়া তোমরা একটু জেনে নাও যে মানে কোনো হাইকোর্টের বিচারপতি হওয়ার সত্ত্ব, যেটা আমি তোমাকে বললাম কিছুক্ষণ আগেই, কোনো রাজ্যের হাইকোর্টের বিচারপতি হওয়ার সত্ত্ব রাষ্ট্রপতি তো নিয়োগ করবে রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের হেল্প নিয়ে, কিন্তু কিছু তো শর্তাবলী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তোমাদের পরীক্ষা আসে এগুলো? প্রথমত তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ফার্স্ট প্রায়োরিটি ভারতের নাগরিক তোমাকে অবশ্যই হতে হবে। এবং সেকেন্ড, যে কোনো হাইকোর্টে 10 বছর উকালতি করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। যে কোনো হাইকোর্টে উকালতি করার এক্সপিরিয়েন্স 10 বছর অবশ্যই থাকতে হবে। তাছাড়াও 3 নম্বর অপশনে বলা হয়েছে যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর বিচারপতি করার অভিজ্ঞতা থাকতে হবে। মানে হয়তো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর বিচারপতি হিসাবে মানে কাজ করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, না হয়তো যে কোনো হাইকোর্টে 10 বছর উকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে এবং মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তাহলেই রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হেল্প নিয়ে কোনো ব্যক্তিকে, কোনো আইনজীবীকে, কোনো জাজকে কোনো স্টেটের চিফ জাস্টিস অফ হাইকোর্ট নিয়োগ করতে পারবে। ওই ক্রাইটেরিয়াগুলি অবশ্যই ফুলফিল থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। চলো, আজকের হাইকোর্টের এই অল্প কিছু এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম, কিছু আলোচনা করেছি। আশা করি ক্লাসটি থেকে তুমি উপকৃত হয়েছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও যদি কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন পড়ে সেটাও কমেন্টস করে জানাবে। নতুন যদি আমাদের চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন DRW,
তাছাড়া তোমার হাইকোর্টের ফ্যামিলি কোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি, রেলওয়ে, জিআরবিটি, যে কোনো এক্সামের অলমোস্ট অল এক্সামের আমাদের কাছে ফুল কোয়ালিটি একদম আপডেটেড নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি আমরা মেনটেন করে দিয়েছি। চলো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।